ওকে, সো আজকে আমাদের ক্লাসটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স। So I have collected the previous year questions of 2019, 2020, 2021, 2022 and 2024. এখানে আমার কাছে মেজরেরও কোয়েশ্চেন আছে আর মাইনরেরও কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটা পুরোটাই আজকে সলভ করে দেবো ইন দ্য সেন্স যে কোয়েশ্চেন্সগুলো ধরো আমি ক্লাসে ডিসকাস করাতে পারিনি সেই ধরনের কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আমি আজকে পড়িয়ে দেবো, দেখিয়ে দেবো। আর যেগুলো আমি ক্লাসে সলভ করিয়েছি সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কোথা থেকে করতে হবে, কোথায় রয়েছে নোটের, কতটা লিখতে হবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? সো আই এম স্টার্টিং ফ্রম 2019. Yes. So 2019 এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা, অল অফ দিস আর বেসিক্যালি 2 মার্কস। এখানে যে কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব 2 মার্কসের কোয়েশ্চেন। অ্যান্ড 2019 এর যে কোয়েশ্চেনটা আমি এখানে ফার্স্ট কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন স্টক অ্যান্ড ফ্লো ভ্যারিয়েবলস ইন ইকোনমিক্স। আমি একদম প্রথম দিকে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি তোমাদেরকে স্টক ভ্যারিয়েবল আর ফ্লো ভ্যারিয়েবলের কনসেপ্টটা বুঝিয়েছিলাম, যেখানে স্টক ভ্যারিয়েবল ছিল একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমরা যদি কোনো ভ্যারিয়েবলকে মেজার করি দেন দ্যাট ইজ আ স্টক ভ্যারিয়েবল। যেরকম ধরো আমি যদি বলি যে একটা দেশের জিডিপি কত, তো সেই জিডিপিটা কিন্তু একটা পার্টিকুলার টাইম পয়েন্টে মেজার করতে হয়। বা ধরো আমি বললাম যে একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে কোনো একটা পার্টিকুলার ম্যাগনিটিউড সেটা কতটা রিপ্রেজেন্ট করতে পারছে। ইন আ ওয়ে ধরো এর একটা খুব সিম্পল এক্সাম্পল হয় যে আমরা যদি বলি যে ইন্ডিয়ার পপুলেশান কত, তো ইন্ডিয়ার পপুলেশান ধরো 2025-এ ইন্ডিয়ার পপুলেশান কত, তো এটা তো একটা স্পেসিফিক টাইম পয়েন্ট, অর্থাৎ 2025-এ ইন্ডিয়ার পপুলেশান কত সেটা। তো এই ধরনের ভ্যারিয়েবলকে আমরা কি বলি? এই ধরনের ভ্যারিয়েবলকে আমরা বলি স্টক ভ্যারিয়েবল। অর্থাৎ যে ভ্যারিয়েবলগুলোকে একটা নির্দিষ্ট টাইম পয়েন্টে মেজার করা হয় সেটাকে বলা হয় স্টক ভ্যারিয়েবল। এখানে লেখা আছে, তোমরা পড়েও নিতে পারো। আর ফ্লো ভ্যারিয়েবল কি? ফ্লো ভ্যারিয়েবল হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার টাইম পয়েন্টে মেজার করব না, আমরা ওভার আ পিরিয়ড অফ টাইম মেজার করব। ওভার আ পিরিয়ড অফ টাইম মানে ধরো আমি তোমার কাছে জানতে চাইলাম যে তোমার হাউস হোল্ডের ইনকাম কত, বা সরকার কত টাকা একটা বছরে খরচ করেছে। তো সরকার কত টাকা একটা বছরে খরচ করেছে এটা কি সরকার কোনো একটা নির্দিষ্ট দিনে করেছে নাকি গোটা বছরে করেছে? তো তার উত্তর হচ্ছে যে এটা সরকার গোটা বছরে করেছে। 2024 ধরো আমি বললাম যে 2024-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 1 জানুয়ারি অবধি আমি তোমার কাছে গভর্নমেন্টের কত টাকা এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের কত টাকা খরচা সেটা জানতে চাইলাম। তো এই যে গভর্নমেন্টের খরচা, এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা তো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের ভ্যারিয়েবল না। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমি এটাকে মাপতে পারছি না। এটাকে আমি 2024 থেকে শুরু করে টানা 2025 অবধি কতটা খরচা হয়েছে, একটা পিরিয়ড অফ টাইম, একটা ইন্টারভাল, একটা রেঞ্জের মধ্যে আমাকে এটাকে মাপতে হচ্ছে। এই ধরনের ভ্যারিয়েবলকে বলা হয় ফ্লো ভ্যারিয়েবল, ঠিক আছে? এটা 2 মার্কসের কোয়েশ্চেন, এইটুকু লিখলে মোর দ্যান ইনাফ। সো লিডিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অকুন্স ল? এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করাতে পারিনি পড়ানোর সময়, ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের সময় এই কোয়েশ্চেনটা আমার করানো উচিত ছিল। অকুন্স ল ইজ বেসিক্যালি যে আমাদের যদি জিডিপি 1% বাড়াতে হয় তাহলে আনএমপ্লয়মেন্ট রেট কত পার্সেন্ট কমাতে হবে, বা ইউ ক্যান সে যে আনএমপ্লয়মেন্ট রেট যদি 1% বেড়ে যায় তাহলে জিডিপি কত পার্সেন্ট কমে যাবে, সেইটা আমরা ওকুন্স লয়ের এই ইকুয়েশনটা থেকে বের করতে পারি। বা ওকুনের লটা সেটাই বলে যে 1% আনএমপ্লয়মেন্ট রেট যদি বেড়ে যায়, আনএমপ্লয়মেন্ট রেট মানে কি? আনএমপ্লয়মেন্ট রেট মানে কতগুলো মানুষ বেকার হয়ে থাকছে, কতগুলো মানুষের কাছে কোনো কাজ নেই। তো সেই আনএমপ্লয়মেন্ট রেট যদি 1% বেড়ে যায়, অর্থাৎ আগে হয়তো দেশে 100 জন আনএমপ্লয়েড ছিল, এখন হয়তো 101 জন আনএমপ্লয়েড হয়েছে। তো এই আনএমপ্লয়মেন্ট রেট 1% বাড়ার ফলে জিডিপি কতটা কমে যাবে? অবশ্যই আনএমপ্লয়মেন্ট রেট যদি বাড়ে, বেশি মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে দেশের জিডিপি কমে যাওয়ারই কথা। তো
তো জিডিপি কত পার্সেন্ট কমবে, জিডিপি কত পার্সেন্ট কমবে সেই ভ্যালুটা আমরা কার মাধ্যমে বের করতে পারি, সেই ভ্যালুটা আমরা অকুন্স ল এর এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। এবং অকুন্স ল আমাদেরকে এটাই বলে দেয় যে 1% আনএমপ্লয়মেন্ট রেট বাড়লে জিডিপি কত পার্সেন্ট কমবে। ধরো 1% আনএমপ্লয়মেন্ট রেট বাড়লে জিডিপি হয়তো 3% কমেছে, তো সেই কত পার্সেন্ট কমবে সেটা অকুন্স ল এর ইকুয়েশনটা বলে দেয়। আর এই বিষয়টাকে, এই কনসেপ্টটাকেই বলা হয় অকুন্স ল। তোমরা এখান থেকে এটাকে পড়তে পারো যে 1 মিনিট। Akun's law explains the relationship between unemployment and economic growth. It shows that when an economy grows faster than its potential, unemployment tends to fall, and when growth slows down, unemployment rises. তারপরে পড়ো, in simple terms, higher output requires more workers while lower output reduces labor demand. Empirically, it has been observed that for every 1% increase in unemployment, প্রতি 1% আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করার কারণে জিডিপি কতটা কমছে, জিডিপি ফলস বাই অ্যাবাউট 2% ফ্রম ইটস পোটেনশিয়াল লেভেল। তো এটাকেই আমরা কিসের মাধ্যমে মেজার করেছি, আকুন্স ল এর মাধ্যমে মেজার করেছি। এবং আকুন্স ল এর ইকুয়েশনটা হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বার। ওয়াই বারটা হচ্ছে পোটেনশিয়াল জিডিপি, অর্থাৎ ইকোনমি যদি ফুল পোটেনশিয়াল লেভেলে থাকে, ইকোনমিতে সবাই যদি প্রোডাক্টিভলি অ্যাক্টিভলি কাজ করে, তাহলে জিডিপি কতটা হওয়ার কথা ছিল সেটাকে বলা হয় ওয়াই বার বা পোটেনশিয়াল জিডিপি। আর ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল জিডিপি বা অ্যাকচুয়াল আউটপুট, অর্থাৎ ইকোনমিতে অ্যাকচুয়ালি আউটপুটটা কত। সবাই হয়তো পোটেনশিয়ালি কাজ করলে, সবাই হয়তো ফুল পোটেনশিয়ালি কাজ করলে ইকোনমিতে আউটপুটটা হতো 200 ইউনিট, আমি ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিতে আউটপুটটা হয়তো হয়েছে 150 ইউনিট, অর্থাৎ অ্যাকচুয়ালি ইকোনমিতে হয়তো সবাই যে অনুযায়ী কাজ করেছে, যে পোটেনশিয়ালে কাজ করেছে, তাতে 150 ইউনিট আউটপুট তৈরি হয়েছে। তো ওয়াই বার মাইনাস ওয়াই মানে হচ্ছে সেই ডিফারেন্স বিটুইন পোটেনশিয়াল জিডিপি অ্যান্ড অ্যাকচুয়াল জিডিপি বা অ্যাকচুয়াল আউটপুট। ওকে, সি হচ্ছে চেঞ্জ ইন আউটপুট, আর ইউ মাইনাস ইউ বার, ইউ হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, ইউ বার হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। আমি এগুলোর খুব একটা এক্সপ্লেনেশনে এই মুহূর্তে যাচ্ছি না, কারণ 2 মার্কসের জন্য তোমরা এই ইকুয়েশনটা লিখে তোমরা এইটুকু লিখে আসতে পারলেই অনেক। ওকে, অ্যান্ড এর ইন্টারপ্রিটেশন আমরা যখন পরবর্তী সময় ফিলিপস কার্ভ পড়বো, যেটা এই মুহূর্তে তোমাদের সিলেবাসে নেই, তখন এর ইন্টারপ্রিটেশনটা বেটারভাবে দেওয়া যাবে। এই মুহূর্তে আমি এর ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না, বিকজ 2 মার্কসের জন্য সেটা দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন আছে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে। সো ব্যালেন্স অফ পেমেন্ট ইজ বেসিক্যালি আমাদের একটা দেশে যত ট্রানজ্যাকশান হচ্ছে, সেই ট্রানজ্যাকশানটা, ধরো আমি এই দেশের মধ্যে বসে আছি, একজন ব্যক্তি, আমার নাম হচ্ছে এ, আমি এই দেশের মধ্যেই বসে থাকা আরেকজন ব্যক্তি বি এর সাথে ট্রানজ্যাকশান করতে পারি, তাকে টাকা দিতে পারি, তার থেকে টাকা নিতে পারি। আবার আমি এই দেশের বাইরে বসে থাকা কোনো ব্যক্তি, অর্থাৎ ধরো তার নাম হচ্ছে সি, সে বাংলাদেশে থাকতে পারে, পাকিস্তানে থাকতে পারে, বা রাশিয়ায় থাকতে পারে, বা যে কোনো দেশে থাকতে পারে, তার সাথেও আমি ট্রানজ্যাকশান করতে পারি, টাকা নিতে পারি, টাকা দিতে পারি। তো আমাদের দেশের মধ্যে যত ট্রানজ্যাকশান হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের দেশের সাথে আমাদের দেশের বাইরে যত ট্রানজ্যাকশান হচ্ছে, সেই সব ট্রানজ্যাকশানের যে সিস্টেম্যাটিক রেকর্ড, সেটাকেই আমরা বলে থাকি ব্যালেন্স অফ পেমেন্ট। কি বললাম, আমাদের দেশের মধ্যে যত ট্রানজ্যাকশান আমরা করছি, প্লাস দেশের বাইরের লোকের সাথে যে ট্রানজ্যাকশানস হচ্ছে, সেগুলোকে আমরা যে সিস্টেম্যাটিক রেকর্ডে রাখি, তাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের একটা ফর্মুলা আছে, কারেন্ট অ্যাকাউন্ট প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্ট প্লাস ফিনান্সিয়াল অ্যাকাউন্ট প্লাস এরার্স অ্যান্ড অমিশনস। এই ফর্মুলাটা আমি এখন ইলাবোরেট করছি না, জাস্ট এটা লিখে দিও, দ্যাট ইজ ইনাফ। ব্যালেন্স অফ পেমেন্ট যখন তোমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পড়বে, ট্রেড পড়বে, তখন এটা আসবে, তখন আমরা এটাকে ইলাবোরেটলি এক্সপ্লেন করব, এখন আমি সেটাতে যাচ্ছি না। ওকে, ট্রান্সফার ইনকাম কি? ট্রান্সফার ইনকাম হচ্ছে যে ইনকামটা আমরা রিসিভ করি এবং সেই ইনকামটা রিসিভ করার জন্য আমরা কোনো রকম গুডস বা কোনো রকম সার্ভিস পে করি না। মানে সাধারণত ভাবো যে তুমি যখন ইনকাম করো, হয় তুমি কোনো কোম্পানিতে তোমার সার্ভিস দিচ্ছ, হয় তুমি কোনো কর্পোরেট কোম্পানিতে তোমার সার্ভিস দিচ্ছ এবং মাসের শেষে ওরা তোমাকে 5,000 টাকা দিচ্ছে।
এইখানে তুমি যে ইনকামটা পে করছো তার বদলে কিন্তু তুমি একটা সার্ভিস দিচ্ছ, তুমি ওই কোম্পানিটাকে কী করছো, সার্ভিস দিচ্ছ, এবং তার বদলে ওই কোম্পানিটা তোমাকে পেমেন্ট করছে। বা ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট সেল করছো, তো তুমি যে প্রোডাক্টটা সেল করছো, গুডটা তুমি প্রোভাইড করছো মানুষটাকে, কনজিউমারটাকে যে বাই করছে প্রোডাক্টটা, তাকে তুমি গুডটা প্রোভাইড করছো, তার বদলে সে তোমাকে পেমেন্ট করছে। তো আমরা যখনই কোনো ইনকাম রিসিভ করি, আমরা হয় কোনো গুড প্রোভাইড করি, নয় কোনো সার্ভিস প্রোভাইড করি। কিন্তু আমরা যদি কোনো গুড বা সার্ভিস প্রোভাইড না করে কোনো ইনকাম পেয়ে যাই, কোনো গুডও প্রোভাইড করছি না, কোনো সার্ভিসও প্রোভাইড করছি না, কিন্তু আমরা একটা ইনকাম পাচ্ছি, এরকম যদি হয়, সেই টাইপের ইনকামকে বলা হয় ট্রান্সফার ইনকাম। যেরকম পেনশনস, স্কলারশিপ, আমরা যে স্কলারশিপ পাই, বা ওল্ড এজে যখন কোনো এমপ্লয়ি যখন ওল্ড এজে সে যখন জব ছেড়ে দেয় ইন দ্য সেন্স সে যখন রিটায়ার করে যায়, তখন সে একটা পেনশন পায় প্রতি মাসে। এই যে পেনশন বা স্কলারশিপ বা গিফট, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্সেস, কেউ ধরো অসুস্থ হয়ে গেল, আনএমপ্লয়েড থাকার পরেও তাকে একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু কোনো রকমভাবেই কোনো গুড বা সার্ভিস দিয়ে পাওয়া যায় না, এমনিই আসে। কোনো গুড বা সার্ভিস কিন্তু এগুলোর জন্য দিতে হয় না। পেনশন পাওয়ার জন্য কি তাকে কোনো গুড বা সার্ভিস দিতে হয় না? হ্যাঁ, আগে দিতে হয়েছে, কিন্তু এখন তো দিতে হয় না। বা স্কলারশিপ পাওয়ার জন্য কি আমরা সরকারকে কোনো গুড বা সার্ভিস প্রোভাইড করি না, রেজাল্টের বেসিসেই দেয়। তো এইগুলোকে বলা হয় ট্রান্সফার ইনকাম, এই ধরনের ইনকামকে বলা হয় ট্রান্সফার ইনকাম। ওকে, সো এই কোয়েশ্চেনটা হলো, এগুলো হলো সবকটাই হলো এখানে। এমপিসি অ্যান্ড এমপিএস আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। এমপিসি কি? এমপিসি হচ্ছে এক ইউনিট ইনকাম বাড়লে কনজাম্পশন কতটা বাড়ে, আর এমপিএস হচ্ছে এক ইউনিট ইনকাম বাড়লে সেভিং কতটা বাড়ে, এক ইউনিট ইনকাম বাড়লে সেভিং কতটা বাড়ে। ঠিক আছে, এটা করানো রয়েছে পুরোটাই এগুলো। লেট মি জাস্ট গো থ্রু ইট ওয়ান্স। ইনভেস্টমেন্ট, কনজাম্পশন ফাংশন, আমি এখান থেকে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কনজাম্পশন ফাংশনের নোট আমি তোমাদেরকে প্রোভাইডও করেছি, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে যে কনজাম্পশন ফাংশনটা যখন আমি পড়িয়েছিলাম, তখন আমি তোমাদেরকে এমপিসি এমপিএসের কনসেপ্টটা বলেছিলাম, এই যে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, এমপিসি। ঠিক আছে, এবং এগুলো পুরোটাই কিন্তু ওখান থেকে পড়ানো রয়েছে। তো এগুলো তোমরা 2 মার্কসের জন্য এমপিসি কতটা লিখতে হবে, তার উত্তর হচ্ছে 2 মার্কসের জন্য এমপিসি তোমরা জাস্ট এই কাকে বলে এটা লিখবে, আর এই ফর্মুলাটা লিখবে। আর এমপিসি সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে, এইটুকু লিখে আসতে পারো। আর বেশি কিছু 2 মার্কসের জন্য এমপিসিতে লেখার দরকার নেই। ঠিক আছে, ওকে। অ্যান্ড এমপিএসের প্রসঙ্গটা যদি বলি, আর একটা বিষয় আমি একটুখানি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমার এই প্লেলিস্টটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, আজকে আরেকবার পাঠিয়ে দেবো। ম্যাক্রো ইকোনমিক্সের যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে তোমরা দেখবে, একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে যে কনজাম্পশন ফাংশনের উপরে একটা ভিডিও আছে, কেনসিয়ান কনজাম্পশন ফাংশন, 30 মিনিটস অ্যান্ড 55 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটাতেও কিন্তু তোমরা এমপিসিকে পুরোটা আমি পড়িয়ে রেখেছি, এমপিসি কাকে বলে, কিভাবে আসে, সব করানো আছে। ওকে, 1 মিনিট। হ্যাঁ, তাহলে এমপিসির প্রসঙ্গ নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। নাও লিডিং টু ওয়ান থিং, যে এমপিএসটা নিয়ে ডাউট থাকতে পারে, যে এমপিএসটা হয়তো আমি ডিরেক্টলি করাইনি, তো এমপিএসটা 2 মার্কসে লেখার মতো কতটা কি করতে হবে আমি এখনই বলে দিচ্ছি। এমপিএসটা হচ্ছে চেঞ্জটাকে আমি ডেল্টা দিয়ে লিখছি, চেঞ্জ ইন সেভিংস ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন ইনকাম। 1 টাকা বা 1 ইউনিট যদি ইনকাম চেঞ্জ হয়, তার ফলে সেভিংসে কতটা চেঞ্জ আসবে, সেই ভ্যালুটাকে আমরা বলি এমপিএস, মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ, এবং এর ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন সেভিংস বাই চেঞ্জ ইন ইনকাম। ঠিক যেরকম এমপিসির ফর্মুলা তোমাদেরকে করিয়েছিলাম চেঞ্জ ইন কনজাম্পশন বাই চেঞ্জ ইন ইনকাম, ঠিক সেরকম চেঞ্জ ইন সেভিংস বাই চেঞ্জ ইন ইনকাম। আর এমপিসির মতোই কিন্তু এমপিএসও 0 থেকে 1-এর মধ্যেই থাকে। এমপিএসের ভ্যালুটাও কিন্তু 0 থেকে 1-এর মধ্যেই থাকে, 0-র বড় হয়, 1-এর ছোট হয়। আরও একটা রিলেশনশিপ আছে এমপিসি আর এমপিএসের মধ্যে,
যে এমপিসি আর এমপিএস যোগ করলে 1 হয়। এটা হয়তো আমি করিয়েওছি, তোমরা একটু ভিডিওগুলো দেখবে, বাট না করানো থাকলে এইটুকু জিনিস তোমাদের লিখতে হবে। এমপিসি কতটা লিখতে হবে আমি আগের নোটটা থেকে দেখিয়ে দিলাম, প্লাস লেকচার দিয়ে দিলাম। আর এমপিএস এইটুকু লিখবে, এই ফর্মুলাটা লিখবে, আর এইটা লিখবে, ব্যাস। অটোনমাস ইনভেস্টমেন্ট কাকে বলে, ইনডিউসড ইনভেস্টমেন্ট কাকে বলে, আমি এগুলো করিয়েছি। অটোনমাস ইনভেস্টমেন্ট আর ইনডিউসড ইনভেস্টমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। ওটা ধরো এই যে এখানে পুরোটাই করা আছে, দেখো অটোনমাস ইনভেস্টমেন্ট কাকে বলে তার ডেফিনেশন দেওয়া আছে, ইনডিউসড ইনভেস্টমেন্ট কাকে বলে তার ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে। প্রথম কথা ডেফিনেশনটা লিখবে, 2 মার্কসের জন্য ডেফিনেশনটা লিখবে, তার সাথে সাথে 2 মার্কসের জন্য এই অটোনমাস ইনভেস্টমেন্টের কার্ভটাও আঁকবে, আর এক লাইন ডেফিনেশন কার্ভটা, আর ইনডিউসড ইনভেস্টমেন্টের জন্য এই ইনডিউসড ইনভেস্টমেন্টের কার্ভটা আঁকবে, ইনডিউসড ইনভেস্টমেন্টের কার্ভটা আঁকবে। তাহলে জাস্ট এই জিনিসটা করে আসতে পারলেও হবে। অটোনমাস ইনভেস্টমেন্ট কাকে বলে, এই 1টা পয়েন্ট 2টো পয়েন্ট 3টে পয়েন্ট 4টে পয়েন্ট লিখলে, লিখে কার্ভটা এঁকে দিলে। ইনডিউসড ইনভেস্টমেন্ট কাকে বলে, 1টা পয়েন্ট 2টো পয়েন্ট 3টে পয়েন্ট 4টে পয়েন্ট লিখলে, লিখে কার্ভটা এঁকে দিলে। 2 মার্কসের জন্য দিস ইজ মোর দ্যান ইনাফ। অ্যান্ড এটা পড়ানো কোথায় আছে, অটোনমাস আর ইনডিউসড ইনভেস্টমেন্টের পার্টটা এই ভিডিওতে পড়ানো আছে, 22 নম্বর ভিডিও প্লে লিস্টে 23 মিনিট 50 সেকেন্ডের ভিডিও আছে ইনভেস্টমেন্ট ফাংশনের উপর। ওকে, সো হলো এটা। মেনশন দ্য ফাংশনস অফ মানি, মানি আমি পড়িয়েছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, তোমরা একটু তোমাদের সিলেবাসে দেখবে, অনেকের সিলেবাসে মানি হয়তো নেই, 1-2জনের সিলেবাসে মানি নাও থাকতে পারে, তো তারা মানির পার্টটা করবে না, অ্যাভয়েড করে যাবে। আইএসএলএমও যেরকম 1-2জনের সিলেবাসে থাকবে না, তারা ওটা অ্যাভয়েড করে যাবে, ওটা তাদের দরকার নেই। যাদের আছে তারা করবে। মানি আমি তোমাদেরকে পড়িয়েছি, মানির নোটটা এখানে আমার ওয়ান নোটে নেই, তো আমি মানির নোটটা দেখাতে পারছি না, কিন্তু মানির নোটে খুব সুন্দর করে ফাংশনস অফ মানি লেখা আছে, এবং মানির নোটের ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর নেক্সট কোয়েশ্চেন যেটা হাইপার ইনফ্লেশন, ইনফ্লেশনের নোটে আছে, ইনফ্লেশনের নোটে হাইপার ইনফ্লেশন লেখা রয়েছে। আমি আর ওপেন করে দেখাচ্ছি না, আচ্ছা দেখিয়েই দিই। কোথায় গেল ইনফ্লেশন, হ্যাঁ এই যে ইনফ্লেশনের কি, আচ্ছা যাই হোক, ইনফ্লেশনের নোটটা এখানে, হ্যাঁ এই যে নাও, দ্য পয়েন্ট ইজ হেয়ার, যে কোনো কারণে এই নোটটা ওপেন হচ্ছে না হয়তো, যাই হোক এই নোটটা কোনো কারণে আমি এখন ওই মুহূর্তে ওপেন করতে পারছি না, কিন্তু এই নোটটা তোমাদের গ্রুপে পাঠানো আছে, পুরো নোটটাই পাঠানো আছে, বাট এখন কেন ওপেন হচ্ছে না আমি জানি না। ইনফ্লেশনের পুরো নোটটাই পাঠানো আছে, ওখানে হাইপার ইনফ্লেশন, টাইপস অফ ইনফ্লেশনের একটা ছোট্ট পার্ট, এবং তোমরা সেই হাইপার ইনফ্লেশনটা ইনফ্লেশনের নোটে পেয়ে যাবে, ইনফ্লেশনের ভিডিও থেকেও দেখে নিতে পারবে, এবং নোটে গ্রুপে নোটটা দেওয়াই আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ ইনফ্লেশন অ্যান্ড ইটস টাইপ, 11 নম্বর ভিডিও, এখান থেকে তোমরা এটা করে নিতে পারো, এবং দেওয়া আছে কজেস অ্যান্ড বেনিফিট অফ ইনফ্লেশনও দেওয়া আছে। অ্যান্ড আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে যে এক্ষুনি যেটা বললাম, মানি, ফাংশনস অফ মানি এসেছিলো, দেখো 26 নম্বর ভিডিওতে মানি, ফাংশন, টাইপ, ক্যারেক্টারিস্টিক্স সব রয়েছে, তো এখান থেকে ওটা করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লেশনের নোটটা যদি আমি এই মুহূর্তে কেন জানি না ওপেন করতে পারলাম না, এটা কি একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ এবার এসছে, রাইট। সো দেখো এখানে ইনফ্লেশনের নোটে ইনফ্লেশনের টাইপসে হাইপার ইনফ্লেশন দেওয়া আছে, এই যে হাইপার ইনফ্লেশন, 2 মার্কসের জন্য তোমাদেরকে হাইপার ইনফ্লেশন এই পুরোটাই লিখতে হবে, ঠিক আছে। এই জাস্ট এই প্যারাগ্রাফটা লিখলেই হবে 2 মার্কসের জন্য। ওকে, নাও 2019, ইয়েস, তো আমরা 2 মার্কসের পার্টটা কমপ্লিট করে ফেলেছি 2019-এর কোয়েশ্চেনে।
নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল ডাইকোটমি বলতে কী বোঝো। ক্লাসিক্যাল ডাইকোটমির নোট আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিয়েছি, প্লাস ওটা আমি আরেকবার আজকে রাতেও শেয়ার করে দেবো, ওই নোটটা থেকে ওটাকে পড়বে, আমি ওটা ক্লাসে পড়িয়েওছি। নিউট্রালিটি অফ মানিও আমি নোট গ্রুপে পাঠিয়ে দিয়েছি, এই দুটো নোট একই সাথে ছিল, আরেকবার আজকে পাঠিয়ে দেবো, ওখান থেকে ওটা পড়ে নেবে। ওটার এই দুটো টপিকের ভিডিও আপলোড করা ওইভাবে হয়নি। ইনফ্লেশনারি গ্যাপ ইন দ্য সিম্পল কেনশিয়ান মডেল। সিম্পল কেনশিয়ান মডেলের ইনফ্লেশনারি গ্যাপ বলতে আমরা কি বুঝি, তো আমি তোমাদেরকে যখন সিম্পল কেনশিয়ান মডেল পড়িয়েছিলাম, as you can look through, এই যে সিম্পল কেনশিয়ান মডেল যখন আমি তোমাদেরকে পড়ালাম, ইনফ্লেশনারি গ্যাপ, রাইট, এখানে আছে না, ইয়েস, ইনফ্লেশনারি গ্যাপটা অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। তো তোমরা চাইলে ইনফ্লেশনারি গ্যাপ গ্রাফ দিয়েও লিখতে পারো, আবার চাইলে ইনফ্লেশনারি গ্যাপ তোমরা ম্যাথামেটিক্যালিও লিখতে পারো, 5 মার্কসের আছে, তো তোমরা দুভাবেও লিখতে পারো। যদি কেউ মনে করে যে আমি দুইভাবেই লিখবো ইনফ্লেশনারি গ্যাপটা, সে দুইভাবেই লিখতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি কতটা লিখতে হবে 5 মার্কসের জন্য। তো 5 মার্কসের জন্য যদি ইনফ্লেশনারি গ্যাপ লিখতে দেয়, এই পুরোটা প্রথমে এইখান থেকে শুরু করবে। প্রথমে একদম বলবে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশানগুলো কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশান 2, ইকুইলিব্রিয়াম কন্ডিশান 3, 4টে ইকুইলিব্রিয়াম কন্ডিশান ভালো করে বলবে কেনশিয়ান মডেলের। এবং তারপরে বলার পরে কেস ওয়ান যেখানে এক প্ল্যান্ড ইনভেস্টমেন্ট রিয়েলাইজড ইনভেস্টমেন্টের থেকে বড় হবে, সেই কেসটাতেই আলটিমেটলি ইনফ্লেশনারি গ্যাপ আসবে, এই কেসটাকে জাস্ট লিখবে, ঠিক আছে। তো এইটুকু লিখতে পারো 5 মার্কসের জন্য। যদি চাও যে আমি কোনো গ্রাফ আঁকবো না, আমি খালি এইটুকু লিখতে পারো, তবে চেষ্টা করবে গ্রাফ আঁকার। কোন গ্রাফটা আঁকতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই গ্রাফটা আঁকতে হবে, যেখানে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি, সেই পোর্শনটাতে ইনফ্লেশনারি প্রেশারটা আসছে, সেটা এই প্যারাগ্রাফে এক্সপ্লেন করা আছে। তো তোমরা এই প্যারাগ্রাফটা লিখবে, এই গ্রাফটা আঁকবে, এবং তার সাথে সাথে যদি কেউ চায় যে আমি আরেকটু লিখে আসবো, তো সে এই পুরোটা, এই 4টে ইকুইলিব্রিয়াম কন্ডিশান ছোট করে লিখে তার সাথে এই কেস ওয়ানটা এক্সপ্লেন করে দিতে পারো ছোট করে, এই পার্টটা ছোট করে, আর তার সাথে এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা যেটা এখানে দেখালাম নিউ সেকশন 6-এ, এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা যেটা দেখালাম, এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখিয়ে আসতে পারো যে ইনফ্লেশনারি প্রেশার এই সেকেন্ড পার্টে যেটা আসছে, এই ইনফ্লেশনারি প্রেশার এইটুকু গ্রাফটা এঁকে, ঠিক আছে। এবং এটাকে পড়ানোও রয়েছে, এটাকে যখন আমি সিম্পল কেনশিয়ান মডেল তোমাদেরকে পড়িয়েছিলাম সেই জায়গাটাতে এটা পড়িয়েছি। এই যে সিম্পল কেনশিয়ান মডেলটা তোমরা পড়বে, এটা পুরোটা দেখবে, এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচেই তোমরা এটা পেয়ে যাবে। এই 18 নম্বর ভিডিও যেটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, ওটাতেই তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ ইট, অ্যান্ড 2019 হেয়ার ইট ইজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাগ্রিগেট ডিম্যান্ড কার্ভ কীভাবে ডিরাইভ করতে হবে আইএসএলএম দিয়ে। আইএসএলএম যাদের নেই তারা এই কোয়েশ্চেনটা অ্যাভয়েড করো, এবং যাদের আইএসএলএম আছে কোয়েশ্চেনে তাদেরও এই কোয়েশ্চেনটা আসবে বলে আমার মনে হয় না, কারণ এটা আগের সিলেবাসের একটা পার্ট ছিল, বাট এখন এই কোয়েশ্চেনটা আসাটা একটু অড। তো এই অ্যাগ্রিগেট ডিম্যান্ড কার্ভ ডিরাইভেশনটা আইএসএলএম থেকে, এইটাকে ইউ ক্যান স্কিপ দিস কোয়েশ্চেন, ওকে। নেক্সট, এক্সপ্লেইন হাউ আউটপুট এমপ্লয়মেন্ট প্রাইস লেভেল রেট অফ ইন্টারেস্ট আর ডিটারমাইন্ড আন্ডার কেনশিয়ান মডেল। এই কোয়েশ্চেনটা সবাই স্কিপ করে যাবে, কেননা এটা কমপ্লিট কেনশিয়ান মডেলের কোয়েশ্চেন, আর এখন নিউ এডুকেশন পলিসির কারেন্ট সিলেবাসে কমপ্লিট কেনশিয়ান মডেল নেই, সিম্পল কেনশিয়ান মডেলটাই আছে, তো এই কোয়েশ্চেনটা কারোরই আসবে না। হোয়াট ইজ মাল্টিপ্লায়ার আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। ডিসকাস দ্য কনসেপ্ট অফ ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার ইউজিং আইএসএলএম মডেল অ্যান্ড কেনশিয়ান মডেল, এটাও আমি তোমাদেরকে করিয়েছি। যাদের আইএসএলএম নেই তারা এটা অ্যাভয়েড করে যাবে, আমি জাস্ট বলে দিচ্ছি এটা কোথায় আছে। মাল্টিপ্লায়ার দেখো, মাল্টিপ্লায়ার হচ্ছে ভিডিও নাম্বার, মাল্টিপ্লায়ার তো আমি অনেক আগে করিয়েছিলাম তোমাদেরকে। সো মাল্টিপ্লায়ার উইল বি বেসিক্যালি হেয়ার, যে হ্যাঁ কেনশিয়ান মাল্টিপ্লায়ার এখানে আছে 23 নম্বর ভিডিও। অ্যান্ড তারপরে হোয়াট ইজ আইএসএলএম, এই আইএসএলএমের পুরো প্লেলিস্টটা দেখার পরে তোমরা দেখতে পাবে একদম লাস্টে যখন আমি ক্রাউডিং আউট এফেক্টটা করালাম, এই ক্রাউডিং আউট এফেক্টটা তোমাকে দেখতে হবে। এই ক্রাউডিং আউট থেকে তুমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার তৈরি করতে পারবে। কোন কোয়েশ্চেনটা, যে কেনশিয়ান মডেলে আর আইএসএলএম মডেলে কীভাবে আলাদাভাবে মাল্টিপ্লায়ার বা ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার ডিরাইভ হয়, ওইটা দেখলে নিলে ওটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, তোমরা ইজিলি করে নিতে পারবে।
এফেক্টিভনেস অফ ফিসকাল পলিসি ডিপেন্ড অন দ্য স্লোপ অফ এলএম কার্ভ, ডিসকাস। ফিসকাল পলিসি যাদের আইএসএলএম নেই, আবারও বলছি এটা তুমি অ্যাভয়েড করো, আর যাদের আইএসএলএম আছে ফর দ্যাম লাস্টের যে ক্রাউডিং আউট এফেক্ট, তার আগের একটা ভিডিও 35 নাম্বার এফেক্টিভনেস অ্যান্ড অফ ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি ইন আইএসএলএম, এই ভিডিওটা দেখলে এটার পুরো আইডিয়া তোমাদের ক্লিয়ার হবে। অ্যান্ড কতটা লিখতে হবে, 10 মার্কসের জন্য কিন্তু ভালোই লিখতে হয়, 3-3.5 পাতা মতো লিখতে হয়। যদিও এই কোয়েশ্চেনটার অ্যান্সার অতটা বের করা মুশকিল, তাও আমি জাস্ট বলি আইএসএলএমে আমি নিউ সেকশন 5-এ চলে যাচ্ছি এবং নিউ সেকশন 4-এ একবার যাই, দাঁড়াও। আমি এখানে পুরোটা ইন্টারপ্রেট করেছি, তো তোমাদের কাজ হবে এখান থেকে গ্রাফটাকে নেওয়া, আইএসএলএমে কোন জায়গাতে আলটিমেটলি ফিসকাল পলিসি এফেক্টিভ হচ্ছে। তো আইএসএলএমে ফিসকাল পলিসি কোথায় এফেক্টিভ হয়, আইএসএলএমে ফিসকাল পলিসি এফেক্টিভ হয় কেনশিয়ান জোনে। তো কেনশিয়ান জোনের তোমরা গ্রাফটা আঁকবে, এই যে গ্রাফটা এখানে দেওয়া আছে, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমরা আঁকবে। এগুলো ভিডিও দেখলে তোমরা এমনি বুঝতে পেরে যাবে, আমার আলাদা করে বলার কিছু নেই, বাট আমি স্টিল জাস্ট ধরিয়ে দিচ্ছি যে এই গ্রাফটা আঁকবে, উপরের এই এক্সপ্লেনেশনটা লিখবে, কেনশিয়ান জোনের গ্রাফটা আঁকার জন্য তুমি কী কী করলে সেই এক্সপ্লেনেশনটা লিখবে, তারপরে পুরো এই কেনশিয়ান জোনের ইন্টারপ্রিটেশনটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। এই কেনশিয়ান জোনে যে ফিসকাল পলিসি এফেক্টিভ হয়, এই পুরো ইন্টারপ্রিটেশনটা গুছিয়ে লিখতে হবে, এবং এখানে দেখো এটা লেখাও আছে ফিসকাল পলিসি হাইলি ইফেক্টিভ, এটাকে পুরোটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এটাই, এর বাইরে এটাতে আর সেরকম কিছু নেই। সো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট, হাউ ফুল এমপ্লয়মেন্ট ইজ অ্যাচিভড ইন ক্লাসিক্যাল মডেল। তো আচ্ছা, তার আগে আরেকটা কোয়েশ্চেন ছিল, এফেক্টিভনেস অফ ফিসকাল পলিসি ডিপেন্ডস অন দ্য স্লোপ অফ এলএম কার্ভ। এই কোয়েশ্চেন, আচ্ছা এটাই তো করালাম, হ্যাঁ সরি। হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট, হাউ ফুল এমপ্লয়মেন্ট ইজ অ্যাচিভড ইন ক্লাসিক্যাল মডেল। একদম ফার্স্টে যখন আমি কমপ্লিট ক্লাসিক্যাল মডেল পড়িয়েছিলাম, সেই কমপ্লিট ক্লাসিক্যাল মডেলের পার্ট এটা, এবং এই কমপ্লিট ক্লাসিক্যাল মডেলের ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি, প্লাস আমি এখানে বলেও দিচ্ছি যে দিস ইজ দি কমপ্লিট ক্লাসিক্যাল মডেল, যেটা আমি তোমাদেরকে করিয়েছিলাম। এবং এই কমপ্লিট ক্লাসিক্যাল মডেলে গ্রাফটা কি এখানে নেই, আচ্ছা যাই হোক, গ্রাফটা এখানে নেই। এই পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি আর পার্ট ই, এই 5টা পার্টের জন্য আমি তোমাদেরকে 5টা গ্রাফ এঁকে দিয়েছিলাম, এবং সেই 5টা গ্রাফ থেকেই আলটিমেটলি আমি তোমাদেরকে ইকুইলিব্রিয়াম ওয়েজ রেট, ইকুইলিব্রিয়াম এমপ্লয়মেন্ট লেভেল, ইকুইলিব্রিয়াম আউটপুট এগুলো বের করে দেখিয়েছিলাম। তো অ্যান্সারটা কিভাবে করবে, এই 5টা পার্ট সম্পর্কে লিখবে, গ্রাফগুলো আঁকবে, এবং সেই গ্রাফ থেকেই আলটিমেটলি ইকুইলিব্রিয়ামগুলো বেরিয়ে যাবে। এর ভিডিওটা একদম ফার্স্টের দিকে মনে হয় আপলোড করা আছে, সিম্পল ক্লাসিক্যাল, এই কমপ্লিট ক্লাসিক্যাল মডেল দেখে নিই একবার। হ্যাঁ, এই যে কমপ্লিট ক্লাসিক্যাল মডেল পার্ট 1 পার্ট 2, এই দুটো পার্ট দেখে নিলেই তোমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে লিখতে হবে বলে দিলাম, 5টা পার্ট লিখবে, ছোট করে না 10-এর আছে, ভালো করে এই 5টা পার্টকে লিখবে, তারপর গ্রাফগুলো এঁকে ইকুইলিব্রিয়ামটা বের করবে, দ্যাটস ইট। তাহলে 2019-এর কোয়েশ্চেনটা হয়ে গেল। এবার আমি আর এতটা ধরে ধরে বলবো না, আমি জাস্ট একটা র ইন্টারপ্রিটেশন দিয়ে দিচ্ছি। 2020-র কোয়েশ্চেনে দেখো, হাউ ইজ পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কম্পিউটেড ফ্রম জিএনপি। যারা ন্যাশনাল ইনকামের ভিডিও দেখে নিয়েছো তারা এটা অলরেডি পেরে যাবে। প্যারাডক্স অফ থ্রিফট আমি ভালোভাবে করিয়ে দিয়েছি, ভিডিও আপলোড করা আছে, নোট দেওয়া আছে। আইএস কার্ভের ইমপ্লিকেশন কি, আইএস কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্টে অ্যাগ্রিগেট ডিম্যান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হয়, এটাই আইএস কার্ভের ইন্টারপ্রিটেশন। এইটুকু লিখে আসলেই 2 মার্কস পেয়ে যাবে। ইনফ্লেশন ট্যাক্স কি, এই বিষয়টা আমি করাইনি, তো আমি ইনফ্লেশন ট্যাক্সটা তোমাদের এখানে নোট দিয়ে দিয়েছি যে ইট ইজ নট অ্যান অ্যাকচুয়াল ট্যাক্স, এটা কোনো অ্যাকচুয়াল ট্যাক্স না যেটা গভর্নমেন্ট করে, বাট আ হিডেন ওয়ে অফ ফিনান্সিং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। When the government prints more money to cover its deficit, it increases the money supply which leads to inflation. গভর্নমেন্ট যখন নিজের ডেফিসিট, অর্থাৎ গভর্নমেন্টের যখন খরচাটা অনেক বেশি হয়ে যায়, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার খরচাটা অনেক বেশি হয়ে যায় রেভিনিউয়ের থেকে, গভর্নমেন্ট হয়তো 500 কোটি টাকা মানুষের থেকে তুলতে পারছে রেভিনিউ হিসেবে, খরচা করছে 700 কোটি টাকা, তো এই বাকি 200 কোটি টাকা গভর্নমেন্ট পাবে কোথায়? তো এই বাকি 200 কোটি টাকা গভর্নমেন্ট কভার করার জন্য কি করে, নিজেই টাকা ছাপায়, 200 কোটি টাকা নিজেই ছাপিয়ে নেয় এবং মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দেয় টাকা ছাপিয়ে, এবং এর ফলে জিনিসপত্রের দাম বাড়ে, ইনফ্লেশন হয়, এবং এর ফলে জিনিসপত্রের দাম বাড়ার ফলে মানুষ আর বেশি জিনিসপত্র কিনতে পারে না, তাদের ক্রয় ক্ষমতা কমে যায়, পারচেসিং পাওয়ার কমে যায়, এবং এই যে পারচেসিং পাওয়ারটা কমে গেল,
এটাকে একটা ট্যাক্সের মতো মনে করা হচ্ছে, এটাকে মনে করা হচ্ছে যেন একটা ট্যাক্স দিতে হচ্ছে, সেরকম একটা ধারণা মানুষের মনে তৈরি হয় এবং এই কারণেই এটাকে বলা হয় ইনফ্লেশন ট্যাক্স। ওকে, সো হয়ে গেল এটা। ডিম্যান্ড পুল ইনফ্লেশন কি করিয়েছি, অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি করিয়েছি, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার করিয়েছি, লিকুইডিটি ট্র্যাপ করিয়েছি, নোটও দেওয়া আছে। নেক্সট হচ্ছে রাইট এ নোট অন ইনফ্লেশন। আচ্ছা, এটা একটা খুব ব্যাপার যে রাইট এ নোট অন ইনফ্লেশনে আমাদেরকে কতটা লিখতে হবে। তো রাইট এ নোট অফ ইনফ্লেশনে তোমরা ইনফ্লেশনের টাইপও লিখবে, বেনিফিটও লিখবে, কজও লিখবে। এটা কিন্তু ওপেন এন্ডেড কোয়েশ্চেন, সব কিছু লিখবে, টাইপ, কজ, এফেক্ট, বেনিফিট, লস, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, সব কিছু লিখবে। খালি মাথায় রাখবে অল্প অল্প করে লিখবে। 5 মার্কসের কোয়েশ্চেন, সব কিছু ঢেলে লিখতে গেলে প্রচুর সময় চলে যাবে। তো তোমাকে 1.5 থেকে 2 পাতার মধ্যে সব কিছু অল্প অল্প করে 1 লাইন 1 লাইন 2 লাইন 2 লাইন করে লিখতে হবে। বেনিফিটও লিখতে হবে, কজও লিখতে হবে, এফেক্টও লিখতে হবে, ডিম্যান্ড পুল কস্ট পুশটাও অল্প অল্প লিখে আসতে হবে। ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম অফ ন্যাশনাল ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল স্টেটিং অল দ্য অ্যাজাম্পশনগুলো ভালো করে লেখার পর ইকুইলিব্রিয়ামটা কীভাবে বের করবে, ইকুইলিব্রিয়াম কেনশিয়ান মডেলে কীভাবে বেরোয় আমি তার উপর 3টে ভিডিও বানিয়ে রেখেছি। গ্রাফিক্যালি কীভাবে ইকুইলিব্রিয়াম বের করা যায়, ম্যাথামেটিক্যালি কীভাবে ইকুইলিব্রিয়াম বের করা যায়। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি ইকুইলিব্রিয়াম বের করার আবার 2টো অ্যাপ্রোচে ভিডিও বানানো আছে, সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাপ্রোচ। এবার কোনটা লিখবে, যার যেটা ইচ্ছে সেটাই লিখতে পারো, 5 মার্কসের জন্য কোনো ব্যাপার না। কেউ যদি চায় আমি ম্যাথামেটিক্যালটাও অল্প একটু লিখে আসবো আর গ্রাফিক্যালও আমি কোনো একটা অ্যাপ্রোচ লিখে আসবো, তাহলে তো খুবই ভালো। তাহলে চেষ্টা করবে ম্যাথামেটিক্যালি অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের অ্যাপ্রোচটা লেখো, আর গ্রাফিক্যালি গ্রাফ এঁকেও তোমরা ওটাকে লিখে দাও। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড মেথড পড়িয়েছি, এক্সাম্পলও দেওয়া আছে নোটে, নিউমেরিক্যাল এক্সাম্পলস দিয়ে ভ্যালু অ্যাডেড মেথড পুরোটা এক্সপ্লেন করবে। হাউ সেন্ট্রাল ব্যাঙ্ক কন্ট্রোলস মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, সেন্ট্রাল ব্যাঙ্ক কীভাবে মানি সাপ্লাই কন্ট্রোল করে, ফিসকাল পলিসির মাধ্যমে বা মনিটারি পলিসির মাধ্যমে কীভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি অ্যাপ্লাই করে কীভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে। তো এটা আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েওছি, এখানে নোটও দিয়ে দিলাম, এটা শেয়ারও করে দেবো। নেক্সট হচ্ছে ট্রিপল আইডেন্টিটি অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল প্রোডাক্ট আর ন্যাশনাল এক্সপেন্ডিচার। এটা আমি যখন সিম্পল কেনশিয়ান মডেল পড়াতে বসেছিলাম একদম প্রথমের দিকে তোমরা এটা পেয়ে যাবে। ট্রিপল আইডেন্টিটি একদম আমি বলে দিচ্ছি যে সিম্পল কেনশিয়ান মডেলের গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, তার আগে তারপরে গ্রাফিক্যাল সেভিংস, এই ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। এই ভিডিওটাতে তোমরা এটা পেয়ে যাবে 20 নম্বরে। যদি 20 নম্বরে না পাও, খুব কপাল খারাপ হলে, তাহলে 21 নম্বরে পাবে, কিন্তু হয় 20 নয় 21। সিম্পল কেনশিয়ান মডেলে হয় 20 নয় 21। ইকুইলিব্রিয়াম আউটপুট ডিটারমিনেশন মোস্ট প্রবাবল সিম্পল কেনশিয়ান মডেল ম্যাথামেটিক্যাল ডিরাইভেশন, এই 20 নম্বর ভিডিওটাতেই তোমরা এটা পেয়ে যাবে। ট্রিপল আইডেন্টিটি অফ ন্যাশনাল ইনকাম একটু বড় করে গুছিয়ে লিখবে, সেরকম কোনো ব্যাপার এটাতে নেই। 10 মার্কস আছে, তবে 10 মার্কসে খুব যে বেশি এটাতে লিখতে হবে তা না, গুছিয়ে লেখার চেষ্টা করবে। ফিসকাল অ্যান্ড মনিটারি পলিসিস ডিফার ইন দ্যার ইম্প্যাক্ট অফ দ্য কম্পোজিশন অফ অ্যাগ্রিগেট ন্যাশনাল আউটপুট। এই কোয়েশ্চেনটা অনেকটা হচ্ছে সেই যে এখানে এটার অ্যান্সার আমি গুছিয়ে রেখেছি যে ফিসকাল পলিসি কীভাবে অ্যাগ্রিগেট ন্যাশনাল আউটপুট বা অ্যাগ্রিগেট ডিম্যান্ডকে কীভাবে ইম্প্যাক্ট করে, আর মনিটারি পলিসি কীভাবে অ্যাগ্রিগেট ন্যাশনাল আউটপুটকে ইম্প্যাক্ট করে। এবং আমি মানির চ্যাপ্টার পড়ানোর সময় এই বিষয়টা এক্সপ্লেন করে পড়িয়েও দিয়েছিলাম, তাই আই এম নট এক্সপ্লেনিং ইট এনিমোর। হাউ সেন্ট্রাল ব্যাঙ্ক কন্ট্রোলস মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, সেন্ট্রাল ব্যাঙ্ক ইকোনমির মানি সাপ্লাই কীভাবে কন্ট্রোল করে, এটা অলরেডি এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা ডিসকাস করেছি। আচ্ছা, এটা তো হয়ে গেল, আমি এবার এটা কেন পড়ছি, হলো এক্সপ্লেইন দ্য ক্রাউডিং আউট এফেক্ট। ক্রাউডিং আউটের উপর সুন্দরভাবে একটা ভিডিও বানানো আছে, ওইটা দেখলেই ওটা লিখলেই হয়ে যাবে, এবং ওই ভিডিওতে আমি এক্সপ্লেনও করে রেখেছি ক্রাউডিং আউট। ঠিক আছে, যাদের আইএসএলএম বা নেই তাদের কিন্তু ক্রাউডিং আউটও পড়ার দরকার নেই, তাদের আইএসএলএমও পড়তে হবে না, ক্রাউডিং আউটও পড়তে হবে না। ওকে, সো আমি জাস্ট একটুখানি বলে দিই ক্রাউডিং আউটের এই ভিডিওটা তোমাদেরকে, মানে ক্রাউডিং আউটটা এই যে ক্রাউডিং আউট নিউ সেকশন 4 3 2 1 নাকি আচ্ছা, আমি প্রবাবলি নিউ সেকশন 5-এই ক্রাউডিং আউটটা রেখেছিলাম নাকি রাখিনি, এটা নিউ সেকশন 6 ক্রাউডিং আউট 3
যাই হোক, তোমরা আমি গ্রুপে যে নোটটা শেয়ার করে দিয়েছি ওই নোটে তোমরা ক্রাউডিং আউটটা প্রবাবলি পেয়ে যাবে, অ্যান্ড সেটা নিয়ে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। প্লাস এই যে ভিডিওটা আছে ক্রাউডিং আউট এফেক্ট, এখানে তো সুন্দর করে ক্রাউডিং আউটটা একে সব করেই বোঝানো আছে, সো ওটা নিয়ে তোমাদের ইস্যু হবে না। জাস্ট যেটা নিয়ে ইস্যু হতে পারে সেটা হচ্ছে, আমি সেটা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা নিয়ে যে ক্রাউডিং আউটকে কীভাবে নিউট্রালাইজ করা যায়, ক্রাউডিং আউটের এফেক্টটাকে কীভাবে নিউট্রালাইজ করা যায়, তো তার অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিয়েছি। মনিটারি অ্যাকোমোডেশন, আইডিয়াল রিসোর্স ইউজ করে, ডেফিসিট ফিনান্সিং করে, ফরেন ক্যাপিটাল ইনফ্লো এনে, স্ট্রাকচারাল রিফর্ম করে ক্রাউডিং আউটকে নিউট্রালাইজ করা যেতে পারে। ওকে, সো দিস ইজ ইট। অ্যান্ড আর মনে হয় এটাতে কোনো কোয়েশ্চেন নেই। হ্যাঁ, আরেকটা আছে, রাইট আ কম্পারেটিভ নোট অন ক্লাসিক্যাল অ্যান্ড কেনশিয়ান সিস্টেম। ক্লাসিক্যাল সিস্টেম আর কেনশিয়ান সিস্টেমকে কম্পেয়ার করতে হবে। তা কম্পেয়ার করতে হবে, এটা কিভাবে কম্পেয়ার করবে, কিভাবে এটার অ্যান্সার লিখবে, তা আমি তোমাদের জন্য এটা দেখো লিখে রেখেছি এখানে, কম্প্যারিজন টেবিল। এবার কথা হচ্ছে, একটা বিষয় বলে রাখি, টেবিল একে কিন্তু কম্পেয়ার করবে না, আমি এখানে টেবিল দিয়েছি বোঝানোর জন্য। তোমরা কিভাবে এটাকে লিখবে, 1 নম্বর হেডিং দেবে যে এমপ্লয়মেন্ট অ্যাজাম্পশন, হেডিংটা দিয়ে ক্লাসিক্যাল সিস্টেমের যে পয়েন্টটা একটা প্যারাগ্রাফ করে লিখলে, আর তারপরে কেনশিয়ান সিস্টেমের পয়েন্টটা আর একটা প্যারাগ্রাফ করে লিখলে। ক্লাসিক্যাল সিস্টেমের পয়েন্টটা কিভাবে লিখলে, ইন দ্য ক্লাসিক্যাল সিস্টেম ফুল এমপ্লয়মেন্ট ইজ দ্য নর্মাল সিচুয়েশান। আর কেনশিয়ান সিস্টেমের প্যারাগ্রাফটা কীভাবে লিখবে, ইন দ্য কেনশিয়ান সিস্টেম আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার আনএমপ্লয়মেন্ট আর কমন। হয়ে গেল। তারপরে আবার 2 নম্বর হেডিং দেবে, 2 নম্বর হেডিং দিয়ে লিখবে কি ল লিখে আবার ক্লাসিক্যালের পয়েন্টটা লিখলে যে ইন দ্য ক্লাসিক্যাল সিস্টেম সেইস ল ইজ দ্য কি ল উইচ ডিনোট সাপ্লাই ক্রিয়েটস ইস ওন ডিম্যান্ড। তারপরে কেনশিয়ানদের লিখলে যে আন্ডার কেনশিয়ান ল ডিম্যান্ড ডিটারমাইন্স আউটপুট অ্যান্ড এমপ্লয়মেন্ট। এইভাবে লিখবে, এখান থেকে এইটাকে ডিকোড করে নিয়ে এইভাবে লিখবে। এরকম টেবিল করে কিন্তু অনার্সে লেখে না। ওকে, তাহলে 2020 কোয়েশ্চেনটাও হলো। আমি একটুখানি 1 মিনিটের একটা ব্রেক নিয়ে আসছি। ওকে, সো লিডিং টু দ্য নেক্সট পার্ট, 2021-এর কোয়েশ্চেনটা খুব সিম্পল এবং অনেক কিছুই দেখবে প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটই হচ্ছে। যেরকম ডিফাইন ন্যাশনাল ইনকাম, কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেজার কাকে বলে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেজারটা আমি তোমাদেরকে করাইনি, এটা আমি এখানে দেখো করিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছি এই নোটটা। যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বিষয়টা কি, যে একটা ফিক্সড বাস্কেট অফ গুড অ্যান্ড সার্ভিস। ফিক্সড বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিস বলতে সাধারণত যে জিনিসগুলো আমরা কিনে থাকি সেগুলোর দামের যে গড় পরিবর্তন বা অ্যাভারেজ চেঞ্জ, সেটাকে মেজার করতে আমরা যে ইন্ডেক্সটা তৈরি করি সেটাকেই বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স। 2 মার্কসের জন্য এইটুকু তোমাদেরকে লিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ওয়েন ইজ আইএস কার্ভ ভার্টিক্যাল। আইএসএলএম এর ভিডিওগুলো দেখলে এটা কারোর কোনো প্রবলেম হবে না, আইএস কার্ভ কোথায় ভার্টিক্যাল হয় সবাই পারবে। নমিনাল জিডিপি রিয়েল জিডিপির ডিফারেন্স সবাই পারবে লিখতে। সার্কুলার ফ্লো অফ ইনকাম করিয়েছি, ভিডিও আপলোড করা আছে, নোট দেওয়া আছে, আরেকবার পাঠিয়ে দেবো। হাউ ইজ জবলেস মেজার্ড, জবলেসনেস কীভাবে মাপা হয়, আনএমপ্লয়মেন্ট রেটের মাধ্যমে মাপা হয়, রাইট। এবং সেটা এখানে আমি একটা অ্যান্সার দিয়েও দিয়েছি। আনএমপ্লয়মেন্ট রেট মানে জবলেসনেস আর আনএমপ্লয়মেন্ট, সেটাকে আমরা কীভাবে মাপি, সেটাকে আমরা আনএমপ্লয়মেন্ট রেটের মাধ্যমে মাপি, ঠিক আছে। এবং তার ফর্মুলা কি,
নাম্বার অফ আনএমপ্লয়েড পারসন ডিভাইডেড বাই লেবার ফোর্স ইন্টু 100, অর্থাৎ আনএমপ্লয়েড পারসন কতজন আছে ডিভাইড করছি লেবার ফোর্স কতজন লেবার আছে ইন্টু 100। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে M1 অ্যান্ড M2 মানির চ্যাপ্টারে এগুলো লেখা আছে, M1 কীভাবে মাপতে হয়, M2 কীভাবে মাপতে হয়, মানি মাল্টিপ্লায়ারও করানো আছে। লিডিং টু দ্য নেক্সট কনসেপ্ট, রাইট এ নোট অন ফর্মস অ্যান্ড ফাংশনস অফ মানি, মানির চ্যাপ্টারে সুন্দর করে লেখা আছে যে মানির কত রকম ফর্ম হতে পারে, কমোডিটি মানি, ফিয়াট, দেন প্লাস্টিক মানি, উই হ্যাভ ডিফারেন্ট ফর্মস অফ মানি, সেই ফর্মসগুলো সম্পর্কে লেখা আছে, ফাংশনসগুলো লেখা আছে, প্রাইমারি ফাংশন, সেকেন্ডারি ফাংশন। ডিফাইন ইনফ্লেশন, ডিস্টিংগুইশ বিটুইন ডিম্যান্ড পুল, কস্ট পুশ। গ্রাফ এঁকে তারপরে ইন্টারপ্রেট করবে, এমনি এমনি ইন্টারপ্রেট করবে না। অনেকে দেখেছি খালি ডিম্যান্ড পুল আর কস্ট পুশটাকে লিখে দাও, না, গ্রাফ এঁকে তারপরে এক্সপ্লেন করবে। ইজ জিডিপি আ স্যাটিসফ্যাক্টরি ইন্ডেক্স অফ ইকোনমিক ওয়েলবিং অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি? জিডিপি দিয়ে কি ইকোনমিক ওয়েলবিং সত্যিই মাপা যেতে পারে? এই প্রশ্নটার উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, এইটুকু লিখে আসলে ইট ইজ মোর দ্যান ইনাফ। এখানে দুটো দিক থেকে কোয়েশ্চেনটাকে অ্যান্সার করা আছে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু কোনো দিন ওয়ান সাইডেড হয় না, মানে কোয়েশ্চেনটাতে জিজ্ঞেস করা হয়েছে যে জিডিপি কি ইকোনমিক ওয়েলবিংকে মাপতে পারে, এর উত্তর কিন্তু তুমি কোনো দিন দিতে পারবে না যে হ্যাঁ মাপতে পারে বলে তুমি হ্যাঁ এর পক্ষেই একটা বিরাট বক্তব্য খাড়া করে দিলে, ওরকমভাবে হয় না। বা তুমি এর উত্তর এইভাবেও দিতে পারবে না যে না জিডিপি ইকোনমিক ওয়েলবিংকে মাপতে পারে না বলে তুমি না এর পক্ষেই 10টা লাইন লিখে গেলে, এভাবে হয় না। তোমাকে দুটো পক্ষেই কথা বলতে হবে। একবার বলতে হবে হ্যাঁ জিডিপি স্যাটিসফ্যাক্টরি, তার কারণগুলো দিতে হবে যে জিডিপি কেন ইকোনমিক ওয়েলবিংকে স্যাটিসফ্যাক্টরিভাবে মাপতে পারে, আর তারপরে বলতে হবে যে জিডিপি স্যাটিসফ্যাক্টরি নয় এবং কেন নয়, কেন কারণগুলো, তার কারণগুলো তোমাকে দিতে হবে। তো এটাকে এইভাবে লিখবে, তবে এইভাবে টেবিল করে প্লিজ লিখো না, যেভাবে আগে বললাম সেভাবে লিখো। সিম্পল কেনশিয়ান মডেলে ইনভেন্টারি কি রোল আছে, ইনভেন্টারি থেকে কিভাবে ইকুইলিব্রিয়াম আসে, সেটা আমি তোমাদেরকে এই সিম্পল কেনশিয়ান মডেলে করিয়েছিলাম, ওখান থেকে ওটা তোমরা পেয়ে যাবে। আইএসএলএম এর ফ্যাক্টরস এগুলো সব করানো আছে আইএসএলএম এর পার্টে। তারপরে ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ারও আছে। ক্রেডিট কন্ট্রোল কিভাবে তৈরি হয়, ক্রেডিট কন্ট্রোলের লিমিটেশনস আমি এখানে এটা করিয়ে দিয়েছি, ক্লাসে আমি এটা পড়িয়েও দিয়েছিলাম, ক্রেডিট কন্ট্রোল থেকে কিভাবে ক্রেডিট ক্রিয়েশন হয়, এবং এই পুরোটা লিখলেই হবে। ঠিক আছে, 10 মার্কসের জন্য এটা একটু কম মনে হচ্ছে, বাট এই কোয়েশ্চেনটা এরকমই যে এটা এইটুকু লিখলেই হবে। কস্ট অফ এক্সপেক্টেড ইনফ্লেশন, এক্সপেক্টেড ইনফ্লেশনের কি কস্ট থাকে, তো এক্সপেক্টেড ইনফ্লেশনের কস্টগুলো হচ্ছে এই যে এই নোটটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, এইটা লিখতে হবে, এইটা পুরোটা লিখতে হবে যে এক্সপেক্টেড ইনফ্লেশনের কী কী কস্ট থাকে। ঠিক আছে, লিডিং টু দ্য নেক্সট থিং। ওকে, নেক্সট ইজ এটা হলো হ্যাঁ লিডিং টু 2022। এবার 2022-তে মোরাললেস এবার কোয়েশ্চেন্সগুলো দেখবে রিপিটই হবে বেশিরভাগ। প্যারাডক্স অফ থ্রিফট জানতে চাইবে, ট্রান্সফার ইনকাম জানতে চাইবে, স্টক আর ফ্লো ভ্যারিয়েবল, এই 3টে কোয়েশ্চেনই আমরা করে ফেলেছি, আগেই ছিল। ফিয়াট মানি অ্যান্ড কমোডিটি মানির মধ্যে কি ডিফারেন্স, এটা আমার নোটে করানো আছে, মানির চ্যাপ্টারে করানো আছে, মানির যখন ভিডিও মানে মানির যে ভিডিওতে আপলোড করা আছে সেটাতে এটা পেয়ে যাবে। ইনফ্লেশন ট্যাক্স আগেরই কোয়েশ্চেন। মোটিভস অফ হোল্ডিং মানি এটাও আমি পড়িয়েছি কেইন্সের ক্লাসটা করানোর সময়। জিডিপি ডিফ্লেটার করানো আছে, এলএম কার্ভ কেন হরাইজন্টাল করানো আছে, ফিসকাল আর মনিটারি পলিসির মধ্যে ডিফারেন্সও করানো আছে। শো দ্যাট ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ প্রাইভেট সেভিং অ্যান্ড গভর্নমেন্ট সেভিং, এটা একটু করাতে হবে। এটা এখন আপাতত আমি জাস্ট দেখিয়ে রাখছি, আমি পরবর্তী সময় এটা করিয়ে দেবো। জাস্ট এইভাবেই করবে, ন্যাশনাল সেভিং কিভাবে বের করা যায় প্রাইভেট সেভিং আর গভর্নমেন্ট সেভিংকে যোগ করে, অর্থাৎ বলতে চাইছে প্রাইভেট সেভিং আর গভর্নমেন্টের সেভিং যোগ করলে ন্যাশনাল সেভিং বা টোটাল সেভিং আসবে। তো এখানে সেটা ডিরাইভ করা আছে, আমি এটা পরবর্তী সময় করিয়ে দেবো, আজকে আমার এটা অনেকটাই করাতে হবে। এটা জাস্ট দেখে তোমরা একটু টুকে নিও, আমি এটা পরবর্তী সময় করিয়ে দেবো, এইটুকুই করতে হবে। নেক্সট হচ্ছে দেখিয়ে রাখলাম এটা আপাতত। নেক্সট হচ্ছে ধরো মানি সাপ্লাই ইজ প্রপোর্শনাল টু মানি বেস, মনিটারি বেস এক্সপ্লেইন, এই কোয়েশ্চেনটার অ্যান্সারও আমি এখানে দিয়ে রেখেছি যে মানি সাপ্লাই কীভাবে মনিটারি বেসের প্রপোর্শনাল, এবং পড়ানোর সময় এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করেছিলাম। সো ইট উইল বি দেয়ার ইন দ্য ভিডিও অফ মানি, অ্যান্ড মানির পার্টের ভিডিওগুলোতেই থাকবে, মানি M1, M2, M3, M4 ওই পার্টের ভিডিওগুলোতে এগুলো পেয়ে যাবে।
ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এটা তোমাদের থাকবে না, সিলেবাসে নেই এই কোয়েশ্চেনটা। এটা সাধারণত ফিলিপস কার্টের পার্ট থেকেই, ফিলিপস কার্ট যখন থাকবে তখন এগুলো আসবে। মনিটারি পলিসির কী কী টুল আছে, ইনফ্লেশন কন্ট্রোল করতে কী কী টুল আমরা ইউজ করতে পারি সেই জানতে চেয়েছে, এটা আমি করিয়েছি ইনফ্লেশনের পার্টে। কস্ট পুশ ইনফ্লেশন থেকে স্ট্যাগফ্লেশন হয়, করিয়েছি ইনফ্লেশনের পার্টে। ট্রিপল আইডেন্টিটির কোয়েশ্চেনটা আবার রিপিট হচ্ছে। ফিসকাল পলিসি চেঞ্জ মে নট প্রসিডিওর মাল্টিপ্লায়ার এফেক্ট, এটা দরকার নেই, ছেড়ে দাও এটা আপাতত। অ্যাগ্রিগেট ডিম্যান্ড আইএসএলএম থেকে কীভাবে ডিরাইভ হবে এটাও ছেড়ে দাও। লিকুইডিটি ট্র্যাপ আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, লিকুইডিটি ট্র্যাপ আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার দুটো টপিকই করানো আছে, ঠিক আছে। এগুলো ছেড়ে দাও মানে ভেবো না যে 4টের মধ্যে 2টো ছেড়ে দিলাম, 2টো করতে হবে, তাহলে করবো কি? এগুলো তোমাদের সময় আসবে না, এই কোশ্চেনটাও তোমাদের আসবে না, এটাও তোমাদের আসবে না, সেই কারণেই ছেড়ে দিতে বলছি। এর জায়গায় তোমরা কমন কোশ্চেনই পাবে, ঠিক আছে। হলো এটা 2024টা খুব সিম্পল একটা আছে। এমপিসি কীভাবে 0 থেকে 1-এর মধ্যে থাকে, আমি তো ভিডিওতে এটা ভালো করে করিয়েছি। আইএস কার্ভের পয়েন্টের ইমপ্লিকেশান একটু আগেও বললাম যে অ্যাগ্রিগেট ডিম্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হয়, ন্যাশনাল ইনকাম কি, ডিম্যান্ড পুল ইনফ্লেশন কি, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল ইনকাম কি ইকুয়াল হতে পারে? হতে পারে। কেন? কারণ আমরা নেট ন্যাশনাল ইনকাম মানে কি, ন্যাশনাল ইনকাম মানে এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, আর এনডিপি কি, এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার এনএনপি কীভাবে পাই, নেট ন্যাশনাল প্রোডাক্ট কীভাবে পাই, নেট ডোমেস্টিক প্রোডাক্টের সাথে যদি আমি নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড যোগ করে দিই। যারা ন্যাশনাল ইনকামের ভিডিও দেখেছে তারা বুঝতে পারছো আশা করি। এবার যদি কোনো কারণে এই নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড 0 হয়ে যায়, তাহলে এনএনপি আর এনডিপি সমান হয়ে যাবে। এনএনপি মানে কি, এনএনপি মানেই তো হচ্ছে ন্যাশনাল ইনকাম, তাহলে ন্যাশনাল ইনকাম আর এনডিপি সমান হয়ে যাবে। কখন? যদি এনএফআই এ 0 হয়, ন্যাশনাল নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড 0 হয়, তখনই একমাত্র হবে। ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি, এটা ছেড়ে দাও, কোয়ান্টিটি থিওরি অফ মানি করতে হবে না, নিউট্রালিটি অফ মানি পড়ানো আছে। জিডিপি স্যাটিসফ্যাক্টরি মেজার কি না করিয়ে দিয়েছি, রিপিটেড কোয়েশ্চেন। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সেম কোয়েশ্চেন, দেখো আবার সেম। এগুলো এই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করাবো এখনও। আচ্ছা, নেক্সট ক্লাসের হয়তো আর টাইম আসবে না, আমি অঙ্কটা আজকে রাতে এই অঙ্কটার উপরে একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। যদি অঙ্কটা করে নেওয়াটা এখন কোনো ব্যাপার না, বাট স্টিল আমি এটা আজকে রাতে একটা ভিডিও এই অঙ্কটার উপরে আপলোড করে দেবো। একটা এই টাইপের অঙ্ক আসবেই বা আসার চান্স আছে, তো আমি আপলোড করে দেবো। ক্রাউডিং আউট এফেক্ট জানতে চেয়েছে, কীভাবে নিউট্রালাইজ হয় জানতে চেয়েছে, করিয়ে দিলাম। আনএক্সপেক্টেড কস্ট আর এক্সপেক্টেড কস্ট অফ ইনফ্লেশন, এক্সপেক্টেড কস্ট অফ ইনফ্লেশন আমরা অলরেডি করেছি, আর এখানে আনএক্সপেক্টেড কস্ট অফ ইনফ্লেশন দেওয়া আছে, এখান থেকে তোমরা এটা একটু পড়ে নিও। বিকজ আমি 90% তোমাদেরকে করিয়ে দিচ্ছি, 10% এদিক ওদিক তো হতেই পারে, মানে 10% এবং প্রচুর অপশানস থাকবে, তো আমার বিশ্বাস তোমরা 100% কমন তো পেয়েই যাবে। এবার একটু এদিক ওদিক হলে সেগুলো অপশানসে তোমরা বাদ দিয়ে দিতে পারবে, এলিমিনেট করে দিতে পারবে। আইএসএলএম এ ফিসকাল পলিসি কখন এফেক্টিভ হয় না, আইএসএলএম যারা দেখেছো এটা পারবে, আইএসএলএম না থাকলে এটা বাদ দাও। আর ফ্লেক্সিবল ওয়েজ রেট কেনশিয়ান সিস্টেমে কীভাবে হয়, এটা আপাতত আমি স্কিপ করছি, বিকজ আমার 3টে হয়ে গেছে এখানে, আর এই টাইপের কোয়েশ্চেন এগুলোকে একটু ইলাবোরেট করতে হবে, সো আই এম স্কিপিং ইট। নেক্সট হচ্ছে মাইনরের জন্য, এখানে আরও কয়েকটা কোয়েশ্চেন আছে 2024 এরই, এটা এই 2019 এরই। জিডিপি আর জিএনপির ডিফারেন্স ন্যাশনাল ইনকামের পার্টে। ট্রান্সফার ইনকাম কাকে বলে করালাম। এমপিএস যদি এত হয়, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি হবে। এমপিএস আমি তোমাদেরকে বলেছিলাম যে এমপিএস প্লাস এমপিসি সমান সমান হয় 1, তাহলে এমপিএস যদি হয় 0.25, তাহলে এমপিসি কত হচ্ছে, মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম হবে 1 - 0.25 মানে 0.75। আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কি হয়, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হয় 1/1 - এমপিসি। এবার 1/1 - 0.75 মানে 1/0.25 মানে 100/25 মানে 4। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। হয়ে গেল অঙ্কটা। ইনডিউসড ইনভেস্টমেন্ট করানো আছে, ইনফ্লেশনারি গ্যাপ তোমরা পারবে, ফুল এমপ্লয়মেন্ট পারবে যেখানে অ্যাগ্রিগেট ডিম্যান্ড আর লেবার ডিম্যান্ড আর লেবার সাপ্লাই ইকুয়াল হয়ে যায়, সেইলস ল পারবে, ক্যাশ রিজার্ভ রেশিও পারবে, ইনফ্লেশন পারবে। রিয়েল ন্যাশনাল ইনকাম কাকে বলে, রিয়েল ন্যাশনাল ইনকামের নোট আমার গ্রুপে শেয়ার করাও আছে, আমি একবার দেখিয়েও দিচ্ছি। রিয়েল ন্যাশনাল ইনকাম এই যে
এটা গ্রুপে শেয়ার করাও আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম, ন্যাশনাল ডিসপোজেবল ইনকামের পরে প্রাইভেট ইনকাম আছে এখানে, তারপরে পার্সোনাল ইনকাম আছে, তারপরে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম আছে, তারপরে আছে রিয়েল ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে লিখতে হবে রিয়েল ন্যাশনাল ইনকামের। এতটা লিখতে হবে না, 2 মার্কসে জাস্ট শুরুটা লিখলেই হবে, এটা 5 মার্কস হিসেবেই লেখা আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা আমি স্কিপ করে গেছি। আই উইল ট্রাই টু মেক আ ভিডিও অ্যান্ড আপলোড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কারণ এটাকে এইভাবে ছোট করে বলা সম্ভব না। জিডিপি কি ন্যাশনাল ওয়েলফেয়ার মাপতে পারে? সেম কোয়েশ্চেন, একটু আগেই যে কোয়েশ্চেনটা আসছিল যে ইজ জিডিপি আ স্যাটিসফ্যাক্টরি মেজার অফ ইকোনমিক ওয়েলবিং, ইজ জিডিপি আ স্যাটিসফ্যাক্টরি মেজার অফ ইকোনমিক ওয়েলবিং, আমি তোমাদেরকে বললাম যে একবার বলবে ইয়েস, একবার বলবে নো, বলে দুটো পার্টে এক্সপ্লেন করবে। সেই সেম কোয়েশ্চেন। M1 M2 M3 সম্পর্কে জানতে চেয়েছে, মানির পার্টে চলে যাবে। কস্ট পুশ ডিম্যান্ড পুল ইনফ্লেশন জানতে চেয়েছে, পারবে। ব্যাংক রেট পারবে, করা আছে। ক্রেডিট কন্ট্রোল, ক্রেডিট কন্ট্রোল প্রসেস অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, ক্রেডিট কন্ট্রোল কীভাবে করতে হয় একটু আগেই আমি তোমাদেরকে করালাম। ক্রেডিট কন্ট্রোল দেখো, এই যে না, এটা না, হ্যাঁ এই যে এই কোয়েশ্চেনটা লিখতে হবে যে ক্রেডিট ক্রিয়েশন কিভাবে করে কমার্শিয়াল ব্যাংক, এটা কমার্শিয়াল ব্যাংকের আছে। আচ্ছা, এটাকে তুমি সেন্ট্রাল ব্যাংকেরও না, সেন্ট্রাল ব্যাংকের এটা হবে না, সেন্ট্রাল ব্যাংকেরটা আমি আলাদা করে তাহলে করিয়ে দেবো। ঠিক আছে, আমি আলাদা করে ওটা পাঠিয়ে দেবো। অ্যান্ড নিউ সেকশন হলো, তারপরে ন্যাশনাল ইনকাম মেজার করতে কি কি প্রবলেম আসতে পারে, ডাবল কাউন্টিং প্রবলেমটাকে এক্সপ্লেন করো। আমার নোটে এটা দেওয়া আছে, ক্লাসেও করিয়েছি। এটা রিজলভ করতে কি মেথড অ্যাপ্লাই করা হয়, ভ্যালু অ্যাডেড মেথড অ্যাপ্লাই করা হয়। এবং ডিসকাস দ্য প্রবলেমস অফ ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, কী কী প্রবলেম থাকে ইন্ডিয়ার মতো দেশে। আমার নোটে দেখবে ন্যাশনাল ইনকামের নোটে প্রত্যেকটা মেথডের শেষে প্রিকশন দেওয়া আছে যে এই প্রিকশনগুলো নিতে হবে, এই মেজারগুলো অ্যাপ্লাই করতে হলে এই প্রিকশনগুলো নিতে হবে, ওই প্রিকশনগুলো লিখবে সব। ঠিক আছে, কনজাম্পশন ফাংশন কি ভিডিওটাও দেখিয়ে দিলাম, কেইন্সের পুরো গল্পটা ওই ভিডিওতে করানো আছে, নোটে দেওয়া আছে। ইকুইলিব্রিয়াম ইনকাম, ক্রেডিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক, দেখো সেই কোয়েশ্চেনটা যেটা এক্ষুনি দেখালাম, ক্রেডিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক অফ অ্যান ইকোনমি, সেন্ট্রাল ব্যাংকের কী কী ফাংশন থাকে এখানে আমি এটা দিয়ে রেখেছি। যেহেতু এই কোয়েশ্চেনগুলো ওইভাবে আমি ডিরেক্টলি টাচ করতে পারিনি পড়ানোর সময়, তো আমি এটা এখানে দিয়ে রেখেছি, আমি এগুলো শেয়ার করে দেবো। নেক্সট, ইনফ্লেশনের কী কী এফেক্ট থাকে, একদম কমন কোয়েশ্চেন। ঠিক আছে, হলো লিডিং টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট বিটুইন নর্মাল অ্যান্ড রিয়েল ন্যাশনাল ইনকাম, ওই নোটের মধ্যেই আছে যে নোটটা আমি তোমাদেরকে এখন দেখালাম। এই যে নমিনাল ন্যাশনাল ইনকাম, নর্মাল ইন দ্য সেন্স ওটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা নর্মাল হবে না, নমিনালই হবে। নমিনাল ন্যাশনাল ইনকাম আর রিয়েল ন্যাশনাল ইনকামের মধ্যে ডিফারেন্স। 2 মার্কসের দিয়েছে তো ছোটো করেই লিখবে, বেশি বড় করে লেখার দরকার নেই। ট্রান্সফার পারবে, ফুল এমপ্লয়মেন্ট পারবে, সেস ল পারবে, সেম কোয়েশ্চেন। এমপিএস এত হলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কত, এইচডিআইটা আমি আপলোড করে দেবো। ইনডিউস ইনভেস্টমেন্ট পারবে, এমপিএস আর এমপিএসের সাম এক হয়, এটা করানো আছে। এমপিএসসি প্লাস এমপিএস যখন কনজাম্পশন ফাংশন করিয়েছিলাম এটা তো ওখানে রয়েছে। দেন ব্যাংক রেট কী পারবে, এই কোয়েশ্চেনটা স্কিপ করে যাও, এটা আমি করাইনি। কোয়ান্টিটি থিওরি অফ মানিটা আমি স্কিপ করেছি। ডিফ্লেশন কী পারবে, ইনফ্লেশনের পার্টে রয়েছে। শো দ্যাট ন্যাশনাল ইনকাম অ্যান্ড নেট ন্যাশনাল প্রোডাকশন অফ আ কান্ট্রি আর আইডেন্টিক্যাল, এই কোয়েশ্চেনটা সম্পর্কে আমাদের পরবর্তী সময় আলাদা করে ডিসকাস করতে হবে। আপাতত আমি এটাকে স্কিপ করলাম। এখানে 4টের মধ্যে 2টো করতে হবে, দেখো তোমরা 2টো পারো কি পারো না। ডিম্যান্ড পুল কস্ট পুশ পারবে, প্রবলেমস অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম পারবে, তাহলে 2টো পেরে গেলে। আরেকটা আছে ডিসকাস দ্য মেথড অফ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই কোয়েশ্চেনটা আমি করিয়ে দেবো যে সেন্ট্রাল ব্যাঙ্ক কীভাবে ক্রেডিট কন্ট্রোল করে, কমার্শিয়াল ব্যাঙ্ক কীভাবে ক্রেডিট কন্ট্রোল করে আমি করিয়ে দিয়েছি, বলেও দিয়েছি, একটু আগে দেখিয়েও দিলাম, কিন্তু এই সেন্ট্রাল ব্যাঙ্ক কীভাবে করে এটা আমি করিয়ে দেবো। আচ্ছা, ডিসকাস দ্য ক্রেডিট কন্ট্রোল মেথডস অফ সেন্ট্রাল ব্যাঙ্ক, এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা কিন্তু সেম। এক্সপ্লেইন দ্য কেনশিয়ান থিওরি অফ ইনকাম ডিটারমিনেশন, পুরো কেনশিয়ান থিওরিটাকে ঢেলে ডিটারমাইন করবে, ঢেলে এক্সপ্লেন করবে, ম্যাথামেটিক্যালিও করবে, গ্রাফিক্যালিও করবে। 10 মার্কসের মতো 3-3.5 পাতা লিখবে। ফিশারের থিওরিটা করাইনি, এটা বাদ দিতে পারো। ন্যাশনাল ইনকাম মেজার করতে বলেছে, সার্কুলার ফ্লো এক হাতে বলেছে, ভালো করে লিখবে, সার্কুলার ফ্লো একে এক্সপ্লেন করবে।
ইনফ্লেশনের কজ, ইনফ্লেশনারি গ্যাপ কি, কিভাবে ঠিক করা যায়, কিভাবে অটোমেটিক্যালি ফিক্স হয়, অটোমেটিক্যালি এটা ফিক্স হয়ে যায়, সেটা আমাদের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম। মাল্টিপ্লায়ার কি, এবং ডিটারমাইন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর আ ক্লোজড ইকোনমি উইথ অটোনোমাস ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার অ্যাজ এ ফাংশন অফ ইনকাম। 3টে সেক্টরের জন্য কিভাবে মাল্টিপ্লায়ার বের করতে হয় আমি তোমাদেরকে করিয়েও রেখেছি। এটা মাল্টিপ্লায়ারের ভিডিওটাতে রয়েছে যে 3টে সেক্টরের জন্য কিভাবে মাল্টিপ্লায়ার বের করতে হয়, সেটা দেখবে, সেখান থেকে এটা করে নেবে। মোরাললেস এবার তোমরা বুঝতেই পারছো এখানে বেশিরভাগ কোয়েশ্চেন এবার রিপিটই হবে এবং সেম টাইপের কোয়েশ্চেনই আছে, তো কোনো প্রবলেম এই কোয়েশ্চেনগুলো থেকে হওয়ার কথা না। আমি তোমাদেরকে এই অঙ্কটা করিয়ে দেবো আজকের মধ্যে বা কালকের মধ্যে, এটা আমি করিয়ে দেবো। আর তার সাথে সাথে সেন্ট্রাল ব্যাংক কীভাবে ক্রেডিট কন্ট্রোল করে সেই রোলটা আমি করিয়ে দেবো। তো এগুলো ছাড়া আমার আর সেইভাবে এখানে নতুন করে কিছু করানোর নেই। যদি ওই কোয়েশ্চেনগুলো না করালেও এখন তোমরা সবই পারবে, বাট স্টিল আমি ওগুলো করিয়ে দেবো। কি টেকওয়েজ হচ্ছে, আমি তোমাদেরকে জাস্ট এই জিনিসটা একবার বলে দিই, সেটা হচ্ছে যে একদম প্রথম থেকে এই প্লেলিস্টটা ভালো করে ফলো করো। সার্কুলার ফ্লোর ভিডিও আছে প্রথমে, ইনকাম মেথডস টু মেজার ন্যাশনাল ইনকাম, মানে কী কী মেথডে ন্যাশনাল ইনকাম মেজার করা হয়, নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, জিডিপি ডিফ্লেটার সব করানো আছে। কমপ্লিট ক্লাসিক্যাল মডেল আছে, লো লেভেল ফার্স্ট থিওরি আছে, ইনফ্লেশন টাইপ আছে, ইনফ্লেশন সম্পর্কে যাবতীয় জিনিস আছে, কেইন্সের কনজাম্পশন ফাংশন আছে, এমপিসি সম্পর্কে যাবতীয় আইডিয়া এখান থেকে পেয়ে যাবে, সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন, কেইন্সের মডেল সম্পর্কে এই 5টা ভিডিও ভালো করে করবে, ইনভেস্টমেন্ট ফাংশন, কেইন্সের মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, প্যারাডক্স অফ থ্রিফট, মানি ফাংশন টাইপ, ক্যারেক্টারিস্টিক্স, M1 M2 M3, ISLM এর পুরো পার্টটা রয়েছে, লাস্টে ক্রাউডিং আউটও আছে। ঠিক আছে, যাদের ISLM নেই তারা ওটা স্কিপ করো। তো আমি জাস্ট কি টেকওয়েজ নিচ্ছি আজকের ক্লাসের এটাই, যে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস করাবো, সেই কয়েকটা জিনিসের মধ্যে কমার্শিয়াল এই সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশনের রোলটা কি সেটা করাবো, আর তার সাথে সাথে তোমাদেরকে আমি করাবো হচ্ছে একটা অঙ্ক, যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যে অঙ্কটা তোমরা আসতে পারে যে অঙ্কটা। আর সেরকমভাবে আমার নতুন করে কিছু করানোর নেই, বিকজ বেশিরভাগ জিনিস আমি করে নিয়েছি, তো ওটাই। আর HDI, ঠিক আছে, হ্যাঁ আমি জাস্ট এটা একটু লিখে রাখছি। তাহলে আমি তোমাদেরকে HDI করাবো অ্যাড অন, তার সাথে সাথে সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন, আর একটা নিউমেরিক্যাল করাবো, কনজাম্পশন ফাংশনের কেনশিয়ান ইকুইলিব্রিয়ামের একটা নিউমেরিক্যাল। এটা করিয়ে দিলে মোটামুটি তোমরা কমন তো 100% পেয়েই যাবে, অপশানসগুলো থেকেও হয়তো তোমরা বাকি অপশানসগুলো থেকেও কমন পেয়ে যেতে পারো। ওকে, so now follow the notes and complete whatever you want.